জয়েন করছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি আমার নিজের ব্যাপারে যাতে কিছু বলি তোমাদের আর কি, যে আমি কিরকম হোয়াটএভার। তো আমার নাম নাজিব আহমেদ ভূঁইয়া, তোমরা জানো। আমার সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স হচ্ছে 24 বছর। হ্যাঁ, রিয়েল বয়সটা তোমাদের আর না বলি, মানে ওরকমই আর কাছাকাছি হোয়াটএভার। আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা। আর হচ্ছে আমার, যদি আমি আমার এখানে সিএসসি তে আছি, আমার মূল আর কি আগ্রহের জায়গা রোবোটিক্স, এমবেডেড মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এইসবে। আমি 2025 সালে আমার গ্রাজুয়েশন শেষ করি। আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রুয়েট থেকে মানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করি। আমার থিসিসের টাইটেল দেখতে পারতেছো। বন্ধুদের, জানি না কতটুকু তোমরা বুঝবা, বাট আর কি একটা জিনিস নিয়ে কাজ করা হয় আর কি, টাইনি এমএল নিয়ে আর রোবোটিক্স নিয়ে। আর বর্তমানে তো আমি এখানে ফুল টাইম লেকচার হিসেবে আছি। আর এর আগে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তো তখন কিছু লিডারশিপ রোলস করার সুযোগ হয়েছিল। আমি হচ্ছে আমাদের যে অফিসিয়াল মার্স রোভার টিম অগ্রদূত, ওইটার আর কি সফটওয়্যার অটোনোমাস সাব টিমের লিড ছিলাম। আর সেই সাথে রোবোটিক সোসাইটি অফ রুয়েট আরএসআর এর আমি টেকনিক্যাল সেক্রেটারি সফটওয়্যার ছিলাম। আর এটা বাদেও আমি হচ্ছে কিছু অ্যাচিভমেন্ট আছে আমার স্টুডেন্ট লাইফে থাকাকালীন। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল রোবট চ্যালেঞ্জ 2025 আমাদের টিম ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিল। আহ ওইটা আমি কেউ না আসছে এখানে। হম, একটা মিনিট দাঁড়াও, একটু অ্যাডমিট করে নি। ওকে, সরি একটু ইন্টারাপশনের জন্য। আচ্ছা, তো এখানে আমি ওখানে কিছু পার্টিসিপেট করি। আর হচ্ছে আমি আবার ইন্টারন্যাশনাল রোবট ডিজাইন চ্যালেঞ্জে সেমিফাইনালিস্ট হই। তো ব্লা 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 এগুলো। আর এখানে কিছু দেখতে পারতেছো, নিউজেও আসছিল বিষয়টার বাম পাশে আমার সার্টিফিকেট একটা, ও তো স্পেস রোবোটিক সোসাইটি থেকে। আর এটা বাদেও আমি যে থিসিসের কাজটা করছিলাম, ওইটা আর কি মানে রোবোটিক্স কমিউনিটিতে, মানে ইন্টারন্যাশনাল রোবোটিক্স কমিউনিটিতে বেশ প্রশংসা কুড়াইছিল। তো ওপেন রোবোটিক্স নিজে রিশেয়ার করছিল, প্লাস এটা হচ্ছে 10,000-এর উপর ভিউজ আসছিল। তারপর হচ্ছে এটা রশ্মিকেও আর কি এটা বেশ মানে ভালো মতনই আসছে আর কি। তো তোমাদের যাদের আসলে ইচ্ছা আছে যে হয়তো ফিউচার গবেষণা করবা, রোবোটিক্স নিয়ে কাজ টাজ করবা, তো ইয়ে করতে পারো আর কি। আহ ধরো আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বারবার বের হতে হচ্ছে, কারণ আমি ইয়ে করি নাই আর কি। আমার আসলে উচিত ছিল যে ইয়ে করে দেওয়া, যারা যারা লিঙ্কে আসবে পুরো আসা। যাই হোক, তো তোমরা যেটা বলতেছিলাম, রোবোটিক্স নিয়ে আমার মোটামুটি গবেষণার কাজ টাজ করা হয়েছে। তো তোমরা যদি মনে করো ফিউচার রোবোটিক্স, তারপর হচ্ছে এমবেডেড মেশিন লার্নিং বা মেশিন লার্নিং হোয়াট এভার এইসব নিয়ে কাজ টাজ করবা, তো তোমরা আর কি আমাকে ইয়ে করতে পারো, জানাইতে পারো। তো বেসিক্যালি যে আমাদের যে ফাইনাল পেপারটা ছিল, আমার থিসিস পেপারটা, ওটা আমি আসলে কোলাবোরেট করছিলাম ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসরের সাথে। এটা জেনে থাকো যে, জেনে থাকতে পারো যে এটা ওয়ার্ল্ড 8টা আইভি লিগের একটা ইউপেন। তো ওনার সাথে আর কি একটা সুযোগ হয়েছিল কোলাবোরেশন করার। সাথে হচ্ছে আমার এই পেপারে হেল্প করছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি একটা প্রফেসর, ডার্টমাউথ কলেজের একটা প্রফেসর। তো এই পেপারটা অনলাইনে আছে, তো তোমরা পড়ে দেখতে পারো চাইলে, কেউ যদি রোবোটিক্স ইন্টারেস্টেড হও বা হিউম্যান রোবট ইন্টারাকশন ইন্টারেস্টেড হও, ফিউচারে মনে করো যদি কাজ টাজ করবা। জানা রাখলাম আর কি। আর আমার রিসার্চ ওয়ার্কের ব্যাপারে যদি বলি, আমার সোফার 6টা গবেষণাপত্র আছে, 2টা জার্নাল পেপার আর 4টা কনফারেন্স পেপার। তো এখানে লিস্ট দেখতে পাচ্ছ, মোরলে সবগুলোই হচ্ছে তুমি পেয়ে যাবে আমার স্কলার প্রোফাইলে। তো গেলেই হবে আর কি, যদি কেউ আগ্রহী হও যে পড়বা বা ইয়ে করবা, দেখে আমাকে জানাইতে পারো। আর হবি বলতে হচ্ছে আমি সাহিত্য খুব পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, কবিতা পড়ি, উপন্যাস, ছোট গল্প সবই পড়ি। আমি বাংলা একাডেমির যে সাহিত্য পত্রিকা, ওটার জন্য লেখালেখি করি, তারপর অনুবাদের কাজ করে দিই। আর এছাড়া হচ্ছে আমি আমার যে পেট ক্যাট, আমার একটা বিড়াল আছে, ওর সাথে প্রায় সময় টাইম স্পেন্ড করি, খেলাধুলা করি। আর আরেকটা সময় ঘুমাইতে খুব পছন্দ করি আর কি। এই 4টা আমার হবি। তো ইটস অল অ্যাবাউট মি। তো আমাকে যদি তুমি সামারাইজ করতে চাও, বলতে পারো আমি হচ্ছে রোবোটিক্স, মেশিন লার্নিং, আবার কম্পিউটার ভিশন এইসব দিয়ে আমি আসলে, মানে আমার আগ্রহটা হচ্ছে, যে গবেষণার দিকে আগ্রহ হচ্ছে একটা হিউম্যান সেন্টার রোবোটিক সিস্টেম নিয়ে কাজ করা আর কি, যেটা মানুষের সাথে রোবটের একটা এক ধরনের সম্পর্ক থাকবে আর কি, বা ওইরকম একটা এনভায়রনমেন্ট বা ওইরকম সিস্টেম তৈরি করার ব্যাপারে। আর সেই সাথে আমি খুব লিটারেচার নিয়ে খুবই প্যাশনেট, লেখালেখি এসবের সাথেও আমি আছি। তো তোমরা যারা লেখালেখি করো বা ইয়ে করো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো কথাবার্তা হবে, আড্ডা হবে। আর এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার। আর আমার ওয়েবসাইট আছে, ওখানেও তোমরা ভিজিট করতে পারো। আর আমি এনকারেজ করবো, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কিছু থাকে, আমাকে সরাসরি মেইল করতে। আপাতত ইমেলটা আমাকে দিয়ে রাখছে। তো বাট অফিসিয়াল মেইল আসলে ওটাও শেয়ার করে দিব আমি। বাট আমাকে ডাইরেক্ট কল না করলেই হয়তো খুশি হব।
আনলেস যদি কোনো ইমার্জেন্সি থাকে, বাকিটা তুমি সিআর এর মাধ্যমে বা মেইল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমাকে মেইলে বলতে পারো যে দেখা করতে চাই বা হোয়াট এভার। এই গেল আমাকে আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন। তো তোমাদের আর কিছু মানে প্রশ্ন আছে? আমি একটু অফ করে দিই শেয়ারিংটা। কারো কোনো প্রশ্ন, এনিথিং আমার ব্যাপারে, এনি কিউরিওসিটি? স্যার আপনার কি রুম দেওয়া হয়েছে? না, আমাকে স্যালারি রুম দেওয়া এখনো হয়নি। আমার আর কি আজকেই প্রথম দিন ছিল। আচ্ছা স্যার। এটা দিলে আমি তোমাদের জানাচ্ছি আর কি। আচ্ছা, আর তোমাদের যদি আমি একটু কোর্সের ইয়ে দেখাই, এটা গেল আমার ব্যাপারে। আর তো আমার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, কোনো আগ্রহ নাই নাকি? স্যার ওটা আস্তে আস্তে ক্লাসে জানতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের সামনাসামনি কথা বললে এগুলো ইন্টারাকশনটা ভালো হইতো। জাস্ট আমি বললাম আর কি, আইডিয়া থাকলো। আর তোমাদের আমি সিলেবাসটা দেখাই। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা। আমাদের মূলত এই কোর্সটা যেটা ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিট, তো তোমরা আগে হচ্ছে খুব সম্ভবত সার্কিট নিয়ে পড়াশোনা করছো তাই না? যে প্যারালাল সিরিজ, ভোল্টেজ ডিভাইড রুল, কারেন্ট ডিভাইড রুল, এগুলো তো করছো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলো। তারপর হচ্ছে বিভিন্ন মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, এগুলো তো করছো। কার্শফ কারেন্ট ল, ভোল্টেজ ল, তাই না? জি স্যার। আচ্ছা, ওইগুলো এটা ছিল তো পিওর ইলেকট্রিক্যালের পড়াশোনা বা পিওর মানে ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে পড়াশোনা। এখন তোমরা পড়াশোনা করবে ইলেকট্রনিক্স নিয়ে। ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের তো আইডিয়া আছে, রাইট? ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর, তোমরা তো এটা ইয়ে করছো আর কি, এইসব নিয়ে তো এইচএসসি তে এসএসসি সময় তো পড়াশোনা করছো, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমাকে তাহলে একটু শর্টলি বলো তো কেউ, মানে সেমিকন্ডাক্টর জিনিসটা কি? এই মানে নর্মালি বলো, এটা ফর্মাল ডেফিনেশন লাগবে না। তোমার কাছে কি মনে হয় হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? এনিওয়ান, আরে চিল থাকো, এটা কোনো ফর্মাল ক্লাস না, কোনো এটা কি দিয়ে হবে না, তুমি জাস্ট চিল আড্ডার মতন ভাবো এটা। ডিপেন্ড করে হচ্ছে সে কন্ডাক্ট করতে পারবে। আবার বড় কথাটা বুঝতে পারিনি আমি। মানে হচ্ছে যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি তখন হচ্ছে কন্ডাক্ট করতে পারবে। হ্যাঁ, এটা তো যে কোনো কন্ডাক্টরই পারে। আমি সেমি কন্ডাক্টর বলতে কি বুঝো? মানে এটা তো ঠিক কন্ডাক্টরও না, মানে সেমি কন্ডাক্টর, তাই না? তো এটা অর্ধপরিবাহক একটা। হ্যাঁ, অর্ধপরিবাহিতা বাংলা বুঝলাম, বাট এটা একটু ভেঙে বলো জিনিসটা হয়টা কি, মানে পরিবাহক যেটা। এটা এমন একটা, এটা স্যার কখনো কখনো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, আবার কখনো কখনো করে না আর কি। এটা একটা ভালো পয়েন্ট, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না। মানে এটা পরিবাহক হচ্ছে কম এবং অপরিবাহক হচ্ছে বেশি বিদ্যুৎ পরিবহন করে এরকম। হ্যাঁ, মানে এগুলো সবই ছাড়া ডেফিনেশন। মানে বেসিক্যালি এটা না আমাদের কন্ডাক্টর না ইনসুলেটর। ইনসুলেটর কি? যেমন গ্লাস, যেমন প্লাস্টিকের মধ্যে থেকে কিন্তু কোনো মানে বিদ্যুৎ মানে কন্ডাক্ট হয় না, তাই না? আর আবার যখন আমি কপার নিয়ে আসবো, কপারটা পিওর কন্ডাক্টর, এখান থেকে ভালো বিদ্যুৎ পরিবহন হয়। এই ইনসুলেটর আর কন্ডাক্টর মাঝামাঝি কোনো কিছু একটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, এবং এটা নিয়ে আমরা পড়াশোনা করব কেন এটা দরকার, মানে সেমি কন্ডাক্টর কিভাবে রেভলিউশন আছে। এই যে আমরা আজকে, তোমরা কেউ ফোন দিয়ে আসছো, কেউ ল্যাপটপ দিয়ে আসছো, ভিতরে যে সার্কিটরি বা যা আছে, যাই দেখো, মানে এই সেমি কন্ডাক্টর জিনিসটা যদি না থাকতো আমাদের কোনো কিছুই সম্ভব ছিল না। বেসিক্যালি আমরা কম্পিউটার কোনো কিছুই বানাতে পারতাম না, কারণ সেমি কন্ডাক্টর এমন একটা কন্ডাক্টর, এমন একটা জিনিস যেটার সাহায্যে আমরা সার্কিটকে কন্ট্রোল করতে পারি। কথাটা বুঝতে পারছো? তো এটা নিয়ে ডিটেলস আমরা কথাবার্তা বলবো। তো আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর কি, কেন, কিভাবে, মানে এটা কি কাজ করে, এটার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক, এগুলো নিয়ে পড়াশোনা করব। আমরা পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে পড়বো, এগুলো তোমরা জানো, পিএন জাংশন, তারপর হাফ ওয়েভ, ফুল ওয়েভ রেক্টিফায়ার, এগুলো তোমাদের পড়ার কথা। তো তোমাদের থেকে নতুন মোটামুটি হচ্ছে ফিল্টার সার্কিট, ক্লিপিং সার্কিট, টেম্পার সার্কিট, দেন হচ্ছে তোমাদের বিজেটি, এফইটি, মসফেট, তারপর এইসব আর কি তোমাদের নতুন। তো সবকিছুই মানে এই কোর্সের আন্ডারে থাকবে। তো আমরা এই বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসের ব্যাপারে জানবো, এবং এগুলো সার্কিটের মধ্যে কিভাবে আর কি ইন্টিগ্রেটেড হয়ে মানে কাজটা করে আর কি। তো এগুলো নিয়ে আমরা আমাদের জানবো। তো মোটামুটি আমরা ওপেন নিয়ে পড়াশোনা করবো, অনেক কিছু নিয়ে আর কি। বেসিক্যালি প্রচুর ডিভাইস এবং প্রচুর সার্কিট নিয়ে আমাদের পড়াশোনা চলবে। এবং এটার একটা 215, 216 একটা আছে, এটা হচ্ছে ল্যাব। অলরেডি 68C1 মানে 68C এর একটা ল্যাব নিছি আজকে। তো তোমাদেরও নিব। তোমাদের কবে জানি ল্যাব? এফ এর ল্যাব কোন কোন দিন? সোমবারে।
হ্যাঁ, সোমবারে হচ্ছে F1 আর হচ্ছে F2 হচ্ছে বুধবারে, তাই না? তো F1 F2 তো তোমাদের ভাগ করার ইয়েটা জানোই তো, তোমরা 25-25 করে তো 50 জনের টোটাল স্যার মোটামুটি। এটা হচ্ছে আলাদা করে ভাগ করে দেয়া ডিপার্টমেন্ট থেকে। ভাগ তো করে দেওয়া না। তো তোমাদের মনে হয় সোমবারে হচ্ছে F1 এর ল্যাব আর বুধবারে হচ্ছে F2 তে। সোমবার মনে হয় 8:30টার সময় আর F2 দের হচ্ছে 2:30টার সময়। তো স্যার। ভাবে চলে এসো। প্রথম যে ল্যাব এটা করাবো বেসিক জিনিসপত্র। আর এখানে হচ্ছে তো এই সবই আমি তোমাদের দিয়ে দিব, যে কোর্স কন্টেন্ট কি, হাবিজাবি, ব্লা ব্লা ব্লা, সিওপিও। তো এগুলো ইস্যু না। তো আমাদের আর কি ডিটেল কোর্স প্ল্যানও আছে। এমন না যে এই প্ল্যান নিয়ে একদম স্ট্রিক্ট এই প্ল্যান দিয়ে যাব, এই প্ল্যান নিয়ে কখনোই আর কি শেষ করা হবে না। বাট মোটামুটি গুছানো আছে সবকিছু। আমরা হচ্ছে VK মেহতার বইটাই মূলত ফলো করব, ওখান থেকে আমরা পড়াশোনা করব। আমি আলাদা সেভাবে স্লাইড বানাচ্ছি না, কারণ বইটা দিয়ে আমি পড়াবো, যাতে তোমাদের মানে পরীক্ষার জন্য বা নিজের সেলফ স্টাডির জন্য সুবিধা হয়। দেখা যাবে আমি স্লাইড বানাবো, বাট দেখা যাবে যে স্লাইড পড়ার থেকে তোমাদের বই পড়াটা বা বই থেকে পড়াটা বেশি এফেক্টিভ হবে। তো আমি ওভাবেই করেই পড়াবো। আর এখানে ম্যাথের যেসব প্রবলেম আছে সবই দাগাই দিব। আর এখানে আছেও যথেষ্ট, মানে কি কি করতে হবে না করতে হবে। তো এগুলো আমি সামনের দিনে দিব। তো জাস্ট আর কি দেখানোর জন্য আর কি। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স, এনিথিং এই কোর্স নিয়ে? বা তোমরা কি মানে কি কোনো 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 রকম এক্সপেকটেশন আছে আমাকে নিয়ে, যায় না এটা শিখতে চাই ওটা শিখতে চাই? যেমন আমি 68C তে ইয়ে করলাম, ওদের বিভিন্ন রকম ইচ্ছা ছিল যে না স্যার এটা এভাবে নেন ওটা ওভাবে নেন। তোমাদের কি এরকম কোনো দাবি দেওয়া আছে বা কিছু? এনিওয়ান? যে বলো না স্যার আপনি মার্ক একটু বেশি করে দিয়েন, এরকম হলেও হবে? এনিথিং, কোনো কিছু, কোনো বাধা নেই, এটা মুখে আসে বলো। বেশি চাই। এটা তো বেশি চাই, এটা তো আমিও চাইতাম। স্যার But আপনি মানে যেরকম হচ্ছে ব্রিলিয়ান্ট, কিন্তু আমরা হচ্ছে ওরকম ব্রিলিয়ান্ট না, এজন্য হচ্ছে আমাদের আরে, মানে স্যাক্রিফাইস করা উচিত। তো তোমার এলাকা কোন জায়গায়, কোন যে এলাকা থেকে কথা বলতেছো? আমি হচ্ছে হল থেকে বলতেছি স্যার। হল থেকে? তোমার হলে কি তেল কি সস্তা নাকি? না হ্যাঁ, একই না বাংলাদেশের সব জায়গায়? তো তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার তেল সস্তা এখানে। যাক, সমস্যা নেই, তেল টেল মারবা, এটা কোনো বিষয় না। থাকবে পোলাপানা দিয়ে হাহা দিচ্ছে, প্যারা নেই প্যারা নেই। এই তুমি কি মাইন্ড করো না, কিন্তু মজা করলাম। বাট আমি চেষ্টা করব, মানে আমার টার্গেট থাকবে যত সহজে বোঝানো যায়। হ্যাঁ, আর আমার তো সাইড থাকে, আমি তো চাবো না তোমাদের প্যারা দিয়ে যে আমার খুব মজা আছে এরকম না। বাট হ্যাঁ, মিনিমাম তো আমারও কিছু দায়িত্ব আছে, আমার কিছু নিয়ম মেনটেন করে চলতে হয়, নাহলে আমাকে ধরবে সবাই। তো আমার মধ্যে থেকে আমার যতটুকু নিয়ম মেনে তোমাদেরকে স্বাধীনতা দেওয়া যায়, যতটুকু ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়, সবই দিব। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও তো একটু, ওয়েট আ মিনিট। এটা আমাদের বিড়ালটা আর কি, আমার বিড়াল রুমে আটকে গিয়ে বসে আছে, বাইরে যাবে ম্যাও করতেছিল, ইয়ে করে দিলাম। যাই হোক, কোথায় জানিয়েছিলাম আমরা? কেউ একজন ধরা দাও। স্যার তেলে ছিলাম। তেল তো শেষ, তেল 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 ওর কাছে তো সস্তা, ও মানে তেল রিজার্ভ করে রাখছে। হ্যাঁ, আমাদের তারেক রহমান সাহেবকে দিয়ে দিলেই পারে। যাই হোক, সমস্যা নেই, জোকস অ্যাপার্ট। আমি আর কি যেটা বললাম, যে চেষ্টা করব যতটুকু তোমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়, যতটুকু প্যারা কম দেওয়া যায় দেওয়ার। বাট মনে হয় না সেটা খুব একটা সম্ভব হবে, কারণ তোমাদের এভাবেই করে যেভাবে করে মানে ডিজাইন করা, যে অলরেডি আজকে একটা ক্লাস নিলাম, মানে মনে হচ্ছে যে না আজকে থেকে শুরু করে দিলে ভালো হইতো। বাট যাই হোক, একটু ব্রিদিং স্পেস দিলাম, কারণ সামনে ঈদ আছে। তো এখন এত পেন দিয়েও লাভ নেই, তোমাদের এখন মন সবার উড়ু উড়ু। তো এই আর যদিও নেক্সট ক্লাস থেকে পরে একটা ক্লাসে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টরস এর বেশ কিছু জিনিসপত্র পড়বো। তো এই আর কি অবস্থা। আমার আর আলাদা করে কিছু বলার কিছু নাই। তোমাদের কিছু কি আর জানার কিছু আছে নাকি? ফ্র্যাঙ্কলি বলো, মানে এত ফর্মালিটিস নাই, কিছু নাই। এনিথিং, এনিওয়ান? স্যার এটাই আপনার ফার্স্ট জব? সরি। গ্রাজুয়েশনের পরে এখানেই প্রথম স্যার হলো জয়েন হ্যাঁ করলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম জয়েন করলাম। আমি এর আগে যদিও একটা রিসার্চ প্রজেক্টের সাথে ছিলাম, বাট ওটা আসলে বেশি দিন না, বা ওটার কাজও আসলে খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। তো এখানে আর কি বলতে পারো প্রথম আর কি। আমার আর কি ইচ্ছা ছিল টিচিং এর দিকে আসা, আমার শিখাইতে ভালো লাগে। এর আগে আমি মানে যখন আমি RSR এ ছিলাম,
টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে। তো আমাদের অনেক ওয়ার্কশপ নিতে হতো, তো ওয়ার্কশপ নিতাম। আমি এছাড়া বাইরেও ওয়ার্কশপ নিচ্ছি, আইইউবিতে একটা রোবোটিক্স নিয়ে ওয়ার্কশপ নিচ্ছি। তো এটা আমার নিজের এটা ভালো লাগতো, জানি না অন্যদের কতটুকু ভালো লাগতো, বাট মোটামুটি ফিডব্যাক ভালোই ছিল। মানে এখন আইইউবির এখানে গেলে ছেলেবেলেরা এসে ধরে। তো হোয়াট এভার, তো এইদিকে আমার একটা ইচ্ছা ছিল, মানে আমার কর্পোরেট লাইনে আসলে যাওয়ার ইচ্ছা বা ইন্ডাস্ট্রির দিকে যাওয়ার ইচ্ছা ছিল না। তো একাডেমিয়ার সাথে গবেষণা এবং শিক্ষকতা এই দিকে আর কি আগের থেকে ইচ্ছা ছিল। তো এই জন্যই ওইভাবে পার্সিউ করছি। এমন না যে প্যাশন নাই, জাস্ট চাকরি পেতে চলে আসলাম, এরকম না। স্টিল আমার যেটা হবে যে আমি হয়তো ক্লাস নিতে গিয়ে ভুল হবে, বা যেহেতু প্রথমবার আমার আসলে ফর্মালি ক্লাস নেওয়া, তো অনেক ইস্যুস থাকবে, তোমরা হয়তো বাট আমি ঠিক মতন বুঝাইতে পারবো না। হ্যাঁ, তোমাদের কাছে অনেক তোমাদের কনফিউশন থাকবে, উইচ ইজ ভেরি নর্মাল। তো তোমরা আর কি মানে কোনো সংকোচ ছাড়া, কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া আমাকে বলবা। ধরো আমি বাজে পড়াচ্ছি, ডাইরেক্ট বলো স্যার আপনার তো বাজে পড়াচ্ছেন, তো হচ্ছে না, আপনি আবার বলো। তো কোনো রকম কোনো হেজিটেশন রাখবে না, কারণ দিন শেষে তোমার পড়া তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এখন তোমারটা আদায় করে নিবে। হ্যাঁ, তো আমাকে আমাকে আমার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলবো, কোনো সমস্যা নেই, আমি এসবে মাইন্টেন করি না। বাট জাস্ট মানে যেন তুমি বুঝতে মানে পড়াটা বুঝতে পারো, যেন এই কোর্স থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুটটা বের করতে পারো। হ্যাঁ, আমার সাথে লাগলে যদি ক্লাসে না বুঝো পরে কনসাল্ট করবা বা হোয়াট এভার। হ্যাঁ, এবার চুপ করে থেকো না আর কি। জাস্ট আমার কাছে কথা হচ্ছে এটাই, যে কিছু বুঝলাম না, না বুঝে চুপ করে বসে থাকলাম, এটা যেন না হয়, তাহলে খুব কষ্ট পাবো আমি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা যেটা, হুম, সরি, হ্যাঁ ল্যাব ক্লাস আমি নিবো, আর ওই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একজন ভাই আছেন, উনি থাকবেন আর কি। তো আর যেটা বলতেছিলাম, ক্লাসে এখন তো এটা তো অনলাইন ক্লাস, তোমরা তো সবাই এমনি মিউট মিউট হয়ে আছো। আর ক্লাস চলাকালীন দেখা যাবে যে এটা খুব স্বাভাবিক, আমারও এরকম অনেকবার হয়েছিল যে মনে হবে না আচ্ছা ক্লাস করতে ভালো লাগতেছে না, বা এই ক্লাসটা আমি পরে দেখে নিবো বা হোয়াট এভার, অনেক রিজন থাকতে পারে। তাই সিম্পলি আমার ইচ্ছা করতেছে না। তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে খুব যে ঝামেলা করবো এরকম না। তোমার যদি মনে করো ক্লাসে আসার পর অ্যাটেন্ডেন্স দেওয়ার মনে হয় যে না তুমি একদমই ইচ্ছা করতেছে না, হ্যাঁ, তো তুমি যেতে পারো, এটা সমস্যা নেই। কিন্তু মানে ক্লাসে থেকে ক্লাসের পরিবেশটা যেন নষ্ট না হয়, এটার দিকে একটু খেয়াল রাখবা। হুম, চেষ্টা করবা ক্লাস করার, কারণ ক্লাসে আসলে যতই তুমি অন্যদের থেকে বুঝো, ক্লাসে থাকা থেকে নোট টোট নেওয়া, তো তখন ওটার যে ব্যাপার, ওটা আসলে তুমি অন্যদের কাছে বুঝে নিলে এটা হবে না, কারণ এই সেম কন্টেন্ট তুমি ইউটিউবে পেয়ে যাবে, এনাফ মানে এনাফ টিউটোরিয়াল আছে। হ্যাঁ, আর যখন তুমি ইন্টারেক্টিভ ক্লাসের মধ্যে ফিজিক্যাল ক্লাসে যে জিনিসটা হবে, ওটা আসলে যত ইউটিউব দেখো ওই ব্যাপারটা আসবে না। কথাটা বুঝতে পারছো? স্টিল তোমার দেখা যায় পরীক্ষার আগে তোমরা ঘুরে ফিরে ইউটিউবই দেখবা, এটা আমরা কম বেশি আমরা সবাই দেখছি। হ্যাঁ, বাট হোয়াটএভার, চেষ্টা করবা ক্লাসে থাকার, হ্যাঁ যতটুকু পারা যায় মনোযোগ দেওয়ার। সব দিন মনোযোগ থাকবে না, খুবই নর্মাল, বাট যতটুকুই থাকে যেরকমই থাকে তোমরা আর কি চেষ্টা করবা। আর খাতার মধ্যে যেন আমি তোমাদের আর কি চেষ্টাটা দেখতে চাই আর কি। হ্যাঁ, নাই একটা আমি হয়তো বা অনেক পড়ছি, পরীক্ষার আগে হয়তো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, বা কোনো কারণে মনে আসলো না একটা প্রশ্ন, সলভ করতে পারলাম না, এটা হইতেই পারে। বাট তোমার তোমার যদি পড়াশোনা করো বা শ্রম দাও, তো তোমার চেষ্টাটা ভিজিবল থাকবে খাতার মধ্যে। তো আমি যেন সেই চেষ্টাটা ভিজিবল দেখি। হ্যাঁ, আবার চেষ্টা মানে এরকম না যে প্রশ্নটাই 3বার তুলে দিয়ে আসলাম, তো ওই চেষ্টা দেখা লাভ নাই। হ্যাঁ, ওটা তো তোমার পরিশ্রম হয়েছে, 3টা প্রশ্ন খাতাতে পরপর লিখছো, অবশ্যই পরিশ্রমের বিষয়, কিন্তু এই পরিশ্রমের আসলে কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তো জেনুইন একটা চেষ্টা নিয়ে তো পরীক্ষা টরীক্ষা দিবা। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো, আমার মার্কস তো আমার তো আর বাপের সম্পত্তি না যে তোমাদের দিয়ে দিলে আমার ক্ষতি, যত দিতে পারি ততই ভালো। তো আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি এটা এনশিওর করতে ততটুকুই দিব। হ্যাঁ, আমি চাই তোমরা সবাই খুব ভালো একটা রেজাল্ট নিয়ে এই কোর্সটা পাশ করো আর কি। মানে খুবই ফান্ডামেন্টাল, খুবই বেসিক একটা কোর্স। মানে তুমি সিএসসি হও, ট্রিপলির হও, হ্যাঁ, বা মেকাট্রনিক্স এর যদি কেউ হও, তো এটা লাগবেই, কোর্সটা খুবই ফান্ডামেন্টাল আর কি। যে কোনো কিছুর জন্য এটা ফান্ডামেন্টাল আর কি। এই হচ্ছে অবস্থা। সো কারো কিছু বলার আছে? এনিথিং, এনিওয়ান? স্যার হচ্ছে এই যে ড্যাফোডিলে জয়েন করার জার্নিটা একটু শর্টে বললেন। ও আচ্ছা, জানি শর্টের কিছু না, সার্কুলার দেখছি, অ্যাপ্লাই করছি। হ্যাঁ, 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয়, যেটা অন্য কেউ নেয় না, শুধু ড্যাফোডিল নেয়। নাকি অন্য কেউ নেয় আমি ঠিক জানি না, যতটুকু আমি দেখছি নেয় না। তো ড্যাফোডিল দিলাম, অ্যাপ্লাই করলাম, কতদিন জানি না, কতদিন পর রিটেনের ইয়ে আসলো। তো রিটেন পরীক্ষা দিতে রাখছে, রিটেন পরীক্ষা দিলাম, রিটেন থেকে শর্ট লিস্টেড হইলাম, তারপর ডেমো ক্লাস দিতে হইলো, ডেমো ক্লাস দিলাম, ওখান থেকে শর্ট লিস্টেড হয়ে ভাইবার জন্য ডাকলো, তোর বিসি স্যার ভাইবা নিছে, দেন ভাইবার পর আর কি কপাল ভালো ছিল, আল্লাহর রহমত ছিল, হয়ে গেল। এই
আর কারো কোনো প্রশ্ন? এনিথিং? স্যার আরো হচ্ছে যেকোনো পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটি থাকার সাথে আপনি হচ্ছে ডেফোডিল কেন চুজ করলেন? বুঝিনি, আবার বলো। মানে হচ্ছে অন্য অনেক ভার্সিটি আছে কিন্তু আপনি হচ্ছে ডেফোডিল কেন চুজ করলেন? আহ, সোজা সোজা কথা, ডেফোডিল ইউনিভার্সিটি ভালো, সার্কুলার সামনে ছিল, মেরে দিছি আর কি। এটা হচ্ছে ইজি অ্যান্সার। আর সত্যি কথা এটা হচ্ছে একটা বড়, আমার ঢাকার যদি একদম শহরের মধ্যে যদি বলি, ডেফোডিল একটু দূরে আর কি শহর থেকে, মানে মেইন ঢাকা সিটি থেকে দূরে। তো একটা আমার যেটা ইস্যু, আমি তো ব্যাচেলর মাত্র শেষ করছি, মাস্টার্সটা হয়নি। তো ইদানিং ইউনিভার্সিটিতে একটা ফালতু নিয়ম করছে আর কি, যে এটা ঢাকার শহরের মধ্যে সব জায়গায় আমাদের রুয়েটেও মাস্টার্স লাগে না, বাট ঢাকা শহরের মানে আমার কাছে বাসার কাছাকাছি যেসব ইউনিভার্সিটি আছে সবগুলোতে আর কি মাস্টার্স লাগে। তো কোনো মতে মাস্টার্স শেষ করলেই আমি আবার জয়েন করতে পারবো। তো যেমন আমার আইবির সাথে এক ধরনের ইয়ে ছিল, ওখানে আমি কাজটা ইয়ে করছিলাম বা ওয়ার্কশপ নিয়েছিলাম, তো স্যারদের সাথে ইয়ে আছে। তো চাইলে আমি আইবিতে ঢুকতে পারতাম, বাট আইবিতে যেমন মাস্টার্স লাগবে, এটা মাস্ট। হ্যাঁ, প্লাস ড্যাফোডিলের একটা ভালো যে দিকটা হচ্ছে, মানে এগুলো তো ছিলই আর কি, যে সামনে পাইছি, ইয়ে করছি। আর ড্যাফোডিলটা যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু ড্যাফোডিল খুবই ভালো গ্রো করতেছে। মানে তুমি যদি মানে পাবলিক বলো প্রাইভেট বলো, ইউনিভার্সিটির কথা চিন্তা করো, ড্যাফোডিলের যে গ্রোথটা হচ্ছে এটা আসলেই মানে প্রশংসা করার মতো। হ্যাঁ, যে এটার প্রসার মানে মানুষজন আসলেই চাচ্ছে, এখানে যারা যারা আহ ড্যাফোডিলের ভিতরে আছে, যে তারা আসলেই চাচ্ছে যে ইউনিভার্সিটি ভালো করুক, স্ট্যান্ডার্ড ভালো হোক, এই ভালো হোক। এর জন্য যেটা হয়, তোমাদের স্টুডেন্টের উপর কতটুকু প্যারা যায় না, বাট আমাদের টিচারদের উপর ভালো প্যারা। মানে আমি এসে মানে অ্যাডজাস্ট হইতে না হইতে দুনিয়ার জিনিসপত্র ধরাই দিছে। তো এটা আসলে বোঝায় যে ড্যাফোডিলের আসলে একটা চেষ্টা আছে ভালো করার। হ্যাঁ, এবং যেটা হচ্ছে র্যাঙ্কিং র্যাঙ্কিং ভালো করতেছে, সব ভালো করতেছে। তো আর সত্যি কথা, ড্যাফোডিল বাদে যদি অন্য কোনো প্রাইভেট করতাম, ড্যাফোডিল মোটামুটি চুজ করতাম, কারণ এটা ইয়ে ভালো, মানে তাই না, মানে গ্রাফটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর কি, ভালো করতেছে। তো হোপফুলি তোমরাও চেষ্টা করো, তোমরা স্টুডেন্ট, তোমার ড্যাফোডিলের মানে আমরা কিছু না, টিচাররা কিছু না, তোমার স্টুডেন্টরা মেইন। তো তোমরা পাশ করবে এক সময়, তোমরা ধরো একটা ভালো কিছু করলে ইউনিভার্সিটি ভালো হবে আর কি, ইউনিভার্সিটি পরিচিত হবে। তো ভালো, মানে ওভারঅল ড্যাফোডিলের এটা ভালো, এই আর কি। আর কোনো প্রশ্ন? এনিথিং? স্যার আপনার সাবজেক্ট সম্পর্কে একটু বলবেন, মেকাট্রনিক্স এটা একটু কম ধারণা আমার। কি কি পড়ছে? ভালো কথা, অন্যরা বিরক্ত হচ্ছে না তো আবার যে এই ধরনের প্রশ্ন ইয়ে করতেছি? আমি জাস্ট চিল আর কি, যে এই যতক্ষণ আর কি মিটিংটা চলে অতক্ষণ পর্যন্ত, এরপরে এই মিটিং এর মেয়াদ শেষ হয়ে গেলে শেষ। আর অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব সবাইকে, টেনশন নেই। হ্যাঁ, আর কেউ যদি মনে হয় না থাকবে না এখানে, লিভও নিতে পারে, এটা তাদের বিষয়। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আগে থেকে বলে দিলাম। আচ্ছা, আমি মেকাট্রনিক্স কেন ইয়ে করছি? আমার সত্যি কথা, রুয়েটে যখন আমি ভর্তি হয়েছিলাম, আমি হচ্ছে মানে সব সাবজেক্টই পাইতাম, সত্যি কথা এটা, মানে মেইন মেরিট লিস্টে আমার ইয়ে ছিল। বাট আমার সত্যি কথা, আমি ওই যেটা বললাম, আমি সাহিত্য পাগল ছিলাম, আমি প্রচুর বই পড়ছি। মানে আমার রুম বাসা যদি কোনোদিন আসো, দেখবা বই আর বই। তো আমার জীবনে একটা বড় অংশ গেছে হচ্ছে সায়েন্স ফিকশন পড়ে। তো এই রোবোটিক্স, মেকাট্রনিক্স এসব নিয়ে আমার একটা আগের থেকে একটা প্যাশন ছিল। তো বিজ্ঞান চিন্তা বলে একটা ম্যাগাজিন বের হয়, তো বিজ্ঞান চিন্তা ম্যাগাজিনের মধ্যে মেকাট্রনিক্স নিয়ে একদিন একটা সংখ্যা ছিল আর কি, সংখ্যা বা একটা আর্টিকেল ছিল। তো তখন আমি মেকাট্রনিক্স এর জানছি যে রোবোটিক্স নিয়ে ডেডিকেটেডলি একটা ডিপার্টমেন্ট কাজ করে, তারা আসলে রোবোটিক্স, তারপর এআই, এসব নিয়ে আসলে খুবই জোরশোর নিয়ে কাজ করে। তো তখন থেকে একটা আগ্রহ ছিল। আর রুয়েটে যেটা যে রুয়েটের মেকাট্রনিক ডিপার্টমেন্টটা একদম বাংলাদেশের প্রথম, অ্যাজ ফার এজ আই নো, বাংলাদেশের প্রথম মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রুয়েটে খোলা, মানে আমাদের যেটা। তো বিশেষ করে আমাদের ওই সময় আমাদের যে হেড স্যার ছিলেন সজল কুমার দাস, উনি এখন চলে গেছেন। তো উনি একজন টেরিফিক মানুষ আর কি, মানে টেরিফিক বলতে উনি একটা মনস্টার আর কি। ওনার যে গবেষণা, ওনার যে স্কিল বা ওনার যে উনি একা হাতে মেকাট্রনিক্সটাকে অনেক গ্রো করছে। তো এইসব মিলাই মেকাট্রনিক্স ঢুকছি। মেকাট্রনিক্স মূলত আসলে আমরা পড়াশোনা করি মেকানিক্যাল নিয়ে, ইলেকট্রিক্যাল নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে। তো এগুলোর একটা ফিউশন নিয়ে আমরা কাজ করি। আমরা কন্ট্রোল সিস্টেম নিয়ে প্রচুর কাজ করি, আমরা রোবোটিক্স নিয়ে কাজ করি, আমরা এআই নিয়ে কাজ করি। আমরা হচ্ছে মানে এই এআইটা, ধরো এআই তো অনেক বড় বড় জিপিইউ মেশিন লাগে, অনেক ভারী মেশিন লাগে এআই মডেল রান করার জন্য। কিন্তু আমাদের মেকাট্রনিক্স একটা ইয়ে থাকে যে কিভাবে রোবোটিক্স এর মধ্যে বা ছোট একটা মাইক্রো কন্ট্রোলার বা ছোট একটা চিপের মধ্যে কিভাবে আমি একটা ভারী এআই মডেল রান করতে পারি, তখন টাইনি এমএল বা এমবেডেড মেশিন লার্নিং জিনিসটা আসে। তো এই সবকিছু নিয়ে আমরা পড়াশোনা করি আর কি। আমাদের মূল কাজ, ধরো একটা মেশিনকে নিলাম, মেশিনের জন্য তো তোমার 3 রকমের ডিজাইনার লাগবে, মেকানিক্যাল ডিজাইনার লাগবে এটা স্ট্রাকচার বানানোর জন্য, ইলেকট্রিক্যাল ডিজাইনার লাগবে এটার সার্কিটরি বা এগুলো ঠিক করার জন্য, একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে এটা সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য, একটা অটোনোমাসলি কাজ করতে পারে। হ্যাঁ, তো আমাদের মেকাট্রনিক্স হচ্ছে এই সবকিছুর একটা মিশেল আর কি। তো আমরা এই সবকিছু নিয়ে রিগোরাসলি পড়াশোনা করি, দেন ওভারঅল আমরা মেশিনের ব্যাপারে একটা ধারণা থাকে।
এরপর হচ্ছে মেকাট্রনিক্স পরে আমরা কেউ রোবোটিক্স এর দিকে যাই, কেউ এআই এর দিকে যাই, বা কেউ মেকাট্রনিক্স নিয়ে আরো ডিপলি পড়াশোনা করি আমরা, কেউ পিওরলি কন্ট্রোলের দিকে যাই। তো এরকম আর কি আমাদের ট্র্যাক। হোপফুলি বুঝাইতে পারলাম, নাকি বোঝা যায়নি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই গেল। তোমাদের ব্যাপারে কিছু মজার কিছু বলো, তোমার নিজেদের ব্যাপারে কিছু বলার আছে না আমাদের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? স্যার আপনার কলেজ কই ছিল? আমার ছিল নটরডেম কলেজ, ঢাকা। নটরডেমে কেউ আসো এখানে? হুম? না স্যার। আচ্ছা, আমি নটরডেমে ছিলাম। আমার স্কুল ছিল আমার ভিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে বাংলা মোটরের দিকে, স্কাটন বাংলা মোটরের দিকে আর কি। ওখান থেকে আমার এসএসসি। তোমাদের তোমাদের আচ্ছা, তোমাদের ইয়ে কোথায়, মানে এক একজনের বাসা কোন কোন দিকে, কয়েকজন বলো তো, যারা যারা আছো এক এক করে বলো। আমার বাসা ভোলাতে স্যার। হ্যাঁ, আমার সরি, বাসা এখানেও ভোলাতে স্যার। বুঝতে পারি, এখানে বললে সবাই একসাথে বললে ঝামেলা হয়ে যাবে। তোমাদের ক্লাসের মধ্যে এগুলো জিজ্ঞেস করবো না, কারণ এখন এক এক করে নিলে তোমরাও বোর্ড হবার, বেশ লম্বা ইয়ে যাবে। তোমাদের মানে ঢাকার মধ্যে থেকে তোমার যাতে কে একজন বলো হয়, ঢাকার মধ্যে থেকে কয়জন আছো তোমরা, ঢাকার আর কি? একজন বললেই হবে, অ্যাপ্রক্সিমেট দিলেই হবে, যে 50 জনের মধ্যে এই কয়জন ঢাকার মধ্যে, ঢাকার থেকে মানে ঢাকার থেকে ইয়ে করি আর কি। হ্যান্ড রেজ করলেও কিন্তু হয়। হ্যাঁ, যে যেভাবে পড়ো আর কি, যাতে আমি জাস্ট দেখার জন্য। আচ্ছা দেখি তো, প্রেজেন্টেশনটা অফ করে। আচ্ছা আচ্ছা, অনেকেই তো, আচ্ছা বুঝতে পারছি। আর তোমরা হচ্ছে খুলনা থেকে কয়জন আছো, হ্যান্ড রেজ করো। আচ্ছা আচ্ছা, খুলনা একজনই? খুলনা উৎসব নন্দী, তোমার বাসা কোথায় খুলনায়? স্যার খুলনা চুকনাগড়ে। এটা কি খুলনা শহরের মধ্যে? না না, শহর থেকে স্যার বাইরে। মেবি নাম শুনছেন হচ্ছে আব্বাস হোটেলের চুইঝাল, নাম শুনছেন না স্যার? হ্যাঁ, ওই জায়গায় না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় আর কি। ও আচ্ছা, এটা তো গল্লামের ভিতরে ওইদিকে পড়ছে না, কোন জায়গায় পড়ছে? না স্যার, গল্লামারি ওইদিকে যেগুলো আছে ওগুলো ওদের শাখা আর কি, মেইন আচ্ছা শাখায় হচ্ছে আর কি চুকনাগড়। ও আচ্ছা আচ্ছা, খুলনা হচ্ছে আমার নানা বাড়ি বেসিক্যালি আর কি। আমার খুলনা নিয়ে অনেক স্মৃতি, আমার আমার জন্ম বেড়ে ওঠা সব ঢাকাতেই, আর আমার খুলনা নিয়ে আমার একটা অনেক ইয়ে আছে আর কি, আমার নানা বাড়ি। যাই হোক, থ্যাংক ইউ উৎসব। আচ্ছা, আর আর কে কোথায় আছে? রাজশাহী কে কে আছো আমার ইউনিভার্সিটি এলাকার? আচ্ছা, সাজ্জাদ হোসেন একজনই রাজশাহীর? ওমা, স্যার আমি নাটোরের। নাটোরের? ওই একই কথা, নাটোরের বনলতা সেন। যাক, আর নাটোরে আমার তো রাজশাহীতে ঢাকা জেলা নাটোরে মাঝখানে মানে বাস থামে আর কি সবসময়। নাটোরে যেন বিখ্যাত কি কাঁচাগোল্লা না নাকি, কি বলে ওটাকে? কাছে বললেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। খাওয়া সত্য, ফ্রেন্ডদের খাওয়া খাওয়াইছো এখন পর্যন্ত? না স্যার এই সেকশন না আসলে তো ইনশাআল্লাহ পরিচিত আচ্ছা হবে। আচ্ছা, ওর কাছ থেকে কিন্তু কাঁচাগোল্লা বুঝে নিও তোমরা, ঠিক আছে? কি কথা বলো না কেন কেউ? দেখ, কারো কারো মুড নেই, টায়ার্ড হয়ে গেছে সবাই। আচ্ছা, আর জিজ্ঞেস করি, চিটাগাং থেকে কেউ আসো, মানে চিটাগাং ডিভিশনের মধ্যে, ধরো নোয়াখালী, কুমিল্লা, ফেনী এরকম, বা মেইন চিটাগাং? একটু হ্যান্ড রেজ করো তো, কে কে? কি এই যে সব জেলা থেকে একজন একজন করে রিপ্রেজেন্ট করতেছে, বাকি বাকি তো অনেকে তো দেখতেছি এখানে 36 জনের মধ্যে একজন একজন করে, বাকিরা কি সব ঢাকাতে নাকি? সন্দীপ সাহা আর মাহিদুল ইসলাম, কে কোথাকার একটু বলো তো? সন্দীপ সাহা বলো তো। স্যার নোয়াখালী স্যার। নোয়াখালী কোথায়? স্যার বেগমগঞ্জ চৌমুহনী। আরে আরে, তুমি তো আমার একদম জেনেটিক্স হাত দিয়ে দিলা। আমার দাদা বাড়ি আর কি বেগমগঞ্জে। জি স্যার। চৌমুহনীতে খুব সম্ভবত নাকি? বেগমগঞ্জে জানি থানা, এখানে বেগমগঞ্জ। জি স্যার, বেগমগঞ্জ থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বেগমগঞ্জ থানা। বাট যদি আমার দাদার আর কি গ্রামে থাকা হয়েছে খুব কম, 10-11 বছর বয়স পর্যন্ত ছিল, এরপর চলে গেছে। বাবার চাচা সবার আর কি বেড়ে ওঠা ঢাকাতে, তো নোয়াখালীর সাথে সেভাবে আসলে কানেকশন নেই, বাট জানি আর কি ওখানে আর কি আছে। থ্যাংক ইউ। আর একজন যে হাত তুলছিল কি, সে পালাই গেছে নাকি?
আচ্ছা, মাহিদুল ইসলাম, বলো কোথাকার? চট্টগ্রাম ডিভিশনের কোথায়? স্যার আমিও নোয়াখালী সদরের। ও আচ্ছা, নাইস নাইস, খুবই ভালো। তোমার সদরই বাসা না? জি স্যার। খুবই ভালো। আর আর তোমার সিলেট থেকে কেউ আসো? সিলেট, তারপর গ্রেটার ময়মনসিংহ, ওখান থেকে কেউ আসো? মঞ্জুরুল ইসলাম রিয়া রংপুর থেকে। আর কে কোথাও? কে কোথা থেকে? আমার অনেক বন্ধুরা হচ্ছে রংপুরের মিলেনিয়াম স্টার্স এ পড়তো, তোমার চিনো কিনা? ময়মনসিংহ থেকে একজন আছে। নাইস। আর সিলেটের ওখান থেকে কেউ নাই? হ্যাঁ, রেজাউল করিম সিলেট থেকে। জি স্যার। ও আচ্ছা, আমাদের আরেকটা আমারও একটা রেজাউল করিম নামে একটা ভাই ছিল, উনিও সিলেট থেকে। মানে সিলেট নাকি সুনামগঞ্জের ছিলেন খুব সম্ভবত। সিলেটের কোথায় তোমার রেজাউল করিম বাসা? শাহপরান। ও আচ্ছা আচ্ছা, নাইস, আমি তো গেছি, খুবই ভালো। আর কি কোনো জায়গায় মিস করলাম আমি? এনিথিং আমি মিস করছি তোমরা বলতে চাও, বলতে পারো। স্যার ঠাকুরগাঁও থেকে। ও ঠাকুরগাঁ থেকে? ঠাকুরগাঁর কোথায় তোমাদের? আমার আমার খুব ক্লোজ ফ্রেন্ডের বাসা ঠাকুরগাঁতে। ঠাকুরগাঁও সদরে। ঠাকুর সদরে না? আরে আমি গ্রামটার নাম ভুলে গেলাম। মানে আমার বন্ধু সিফাত, তোর বাসা ঠাকুরগাঁতে। তো আমার যাওয়া হয়নি, মানে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। শুনছি খুবই সুন্দর আর কি জায়গাটা। জি স্যার। ঠাকুরগাঁও সদরে? তোমাদের সদরে জি স্যার, আগে, সদরে। এখন এখন জানি না, বাট আগে আগে ছিল হয়তো 3-4 বছর আগে সবচেয়ে বড় যে ফার্মেসিটা ছিল তোমাদের সদরে, ওইটা হচ্ছে আমার বন্ধু। ও জানি না চিনো কিনা। তো যাই হোক, হোয়াট এভার। ও সরি, আরে আমি 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 গরু চোরের মতো মাইক্রোফোন বন্ধ করে কথা বলতেছিলাম এতক্ষণ। মাইক্রোফোন বন্ধ করলো কে? এখন শোনা যাচ্ছে কথা আমার? জি স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে গরুর মতন কথা বলতেছি বলতেছি, কেউ কোনো রেসপন্স করে না, মন কোনো খারাপ করে গেলাম যে সারা মিটিংই ক্যান্সেল করে দিই। তো যাই হোক, তোমাদের আর কিছু বলার আছে বা আর কিছু নিয়ে কথা বলতে চাও বা হোয়াট এভার? এনিওয়ান, এনিথিং? কারণ এর পরে আর কি মানে উড়াধুরা পড়াশোনা শুরু হবে, তো খুব একটা সুযোগ টুযোগ পাবো না, তো এখন ফ্রিলি কিছু জিজ্ঞেস করে ফেলতে পারো। এই সুযোগ সীমিত সময়ের জন্য, আর না থাকলে আমরা তাহলে শেষ করে দিই। স্যার আপনাকে দেখলাম যাচ্ছে আপনি কবিতা লেখেন, আমাদের একটা কবিতা শোনাইলে ভালো হতো আর কি। আরে না, আমি তো কবিতা লিখি, কবিতা তো আবৃত্তি করি না। তা তুমি তুমি যে কবিতা দেখছো আমার, তুমি পড়ে শোনাও সবাই রে, সবার কান থেকে রক্ত বের হয়ে যাবে আমার কবিতা ইয়ে করে। আমার লেখা হয়, লেখালেখি আমার মোটামুটি করা হয়, মানে অনুবাদেরও প্রচুর কাজ করি। তো লেখালেখি আমার খুবই আর কি অনেক আগের থেকে আমার এই চর্চার জায়গাটা আর কি, এটা হচ্ছে আমার এই ইঞ্জিনিয়ারিং এসবের পাশাপাশি একটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমার অস্তিত্বের। তো তোমরা কেউ লেখালেখির সাথে জড়িত আছো বা লেখালেখি করো, করতা? তোমার যদি যদি মানে ইয়ে না থাকে তাহলে বলতে পারো আমাকে। তাই এনিথিং, অন্য কোনো প্যাশন যেটা নিয়ে তুমি মনে করো যে না, আমার সাথে ডিসকাস করতে চাও বা সবার সাথে কথা বলতে চাও। যে কেউ হয়তো ফুটবল খেলতে পছন্দ করে, কেউ ক্রিকেট, বা কারো হয়তো ছবি আঁকতে পছন্দ। আমার মোটামুটি সবকিছুতে আমার এক্সপিরিয়েন্স আছে, তো কথা বলা যায় যদি কেউ চাও আর কি বলতে এখন।
স্যার আপনি হচ্ছে ঘোরাঘুরি নিয়ে বলেছেন, চীনে, ট্রাভেলিং নিয়ে আপনার ঘোরা হয়েছে বাংলাদেশের সবে হ্যাঁ বাংলাদেশের আমার আই গেস সব ইয়েতেই ঘোরা হয়েছে, মানে মেইন মেইন সব জায়গায় ঘোরা হয়েছে, বাকি মনে হয় না কিছু আছে। স্যার হচ্ছে এই ঈদের আগে পরে হচ্ছে আপনারা ছুটি মেনটেন করে যাইতেন, মানে এক্স্যাক্টলি যখন বন্ধ হইতো তখন নাকি আগে চলে যাইতেন? আমার যেটা হতো, আমি বেশিরভাগ আমার ট্যুরই দিছি আমার বাসার মানুষের সাথে আর কি, মা বাবার সাথে। আমার ফ্রেন্ডের সাথে ট্যুর দিছি হচ্ছে একটাই, এটা হচ্ছে আমি টাঙ্গুয়ার হাওরের ট্যুর দিছিলাম ফ্রেন্ডের সাথে, ওটা হচ্ছে ইউনিভার্সিটি, ওটাও সেই মজা হয়েছিল। বাট বেশিরভাগ সময় আমার মা বাবার সাথে দেওয়া হয়েছে। আমার মা বাবা বোন আমরা আর কি ফুল ফ্যামিলি খুবই ট্যুর পাগল মানুষ। তো বাবার যেটা হয়, আমার বাবা লয়ার মানুষ প্রফেশন, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো বাবার যেটা হয়, কোর্ট ছুটি থাকে একটা পার্টিকুলার টাইমে, তো জেনে থাকবে সুপ্রিম কোর্ট ছুটি থাকে। তো কোর্ট অনেক সময় অনেক ফাউ ছুটি দেয় আর কি। তো বাবা যেটা করে, ফাউ ছুটি পাইলেই আর কি ইয়ে করে দেয় আর কি, হয়তো ট্যুর কোনো প্ল্যান করে কোথাও। আমরা গেলাম কক্সবাজারে, গেলাম সেন্ট মার্টিনে বা বান্দরবানে বা রাঙামাটি বা খাগড়াছড়িতে বা সিলেটে, সিলেটে মৌলভীবাজারে প্রচুর জায়গা ঘোরা হয়েছে। আর রাজশাহীতে তো আমি ছিলামই। হ্যাঁ, পঞ্চগড়ে আমাদের জমি টমিও আছে, তো ওই জায়গাও যাওয়া হয়েছে। আর খুলনা তো আমার নানা বাড়ি। হ্যাঁ, সুন্দরবন, সবকিছু ঘোরা হয়েছে, বরিশালের কুয়াকাটা, তো কোনো কিছুই বাদ নাই আর কি। হ্যাঁ, ওইদিকে ময়মনসিংহের শেরপুরের দিকেও গেছি, কুমিল্লাতে যেটা যেটা আছে ময়নামতির ওই জায়গাও গেছি। তো বাংলাদেশে মনে হয় না মানে মানে মেজর সব জায়গায় ঘোরা হয়েছে, ঘোরা বাকি নাই। এছাড়া বাইরেও আমার ঘোরা হয়েছে। ইন্ডিয়াতে আমি ভালোই ঘুরছি, আগরতলা ঘুরছি, কলকাতা ঘুরছি, দিল্লি ঘুরছি, পাঞ্জাব ঘুরছি। তো আর রিসেন্টলি গেছিলাম নেপালে। নেপালে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। 10 দিনের জন্য নেপালে গেছিলাম, থামিলে ছিলাম প্রথম 2-3 দিন, বৃষ্টির জন্য এক্সট্রা একদিন থাকতে হয়েছিল। ওখান থেকে গেছিলাম পোখারাতে। অদ্ভুত, মানে হিমালয়কে যেভাবে দেখছি আমরা, মানে তোমাদের যদি কোনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই নেপালে যাবে, আমি এটা বলবো। আর নেপালে আমি যে সময় গেছিলাম তখন আমার আসলে খুব একটা মানসিক অশান্তি নিয়ে গেছিলাম, একটা পার্সোনাল রিজনে। তো আমার খুবই মানে মানসিক ভাবে খুবই একটা ভাঙাচোরার অবস্থায় ছিলাম। প্রেম ঘটিত কোনো কিছু না, টেনশন নাই ওইসব না। অন্য আমার বেশ কিছু অন্য একটা রিজনে ছিল, খুব মানসিক একটা ইয়ে ছিল। বাট আমি যখন গেছি নেপালে, একদম এটা আমার সবকিছু মানে একদম মুশকিল আসান করে দিছে। তো খুবই ভালো লাগছিল। আর নেপালের ফ্রেন্ড মিলে গেলে বেশ বাজেট ট্যুর দেওয়া যায়। হ্যাঁ, তো সামনে আরো ইচ্ছা আছে, সামনে নেপালে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কি করা যায়। তো এখন দেশের বাইরে অন্যান্য দেশে যাওয়ারও ইচ্ছা আছে। এই হচ্ছে অবস্থা। তোমরা কেউ ঘুরতে টুরছো নাকি ভাই? তোমাদের কি এই সেকশন কি আগে থেকেই ছিল নাকি এবার নতুন তোমরা সবাইকে পাইলা? মানে সবার সাথে সবার পরিচয় আছে? মিক্সড অবস্থা স্যার, নানান সেকশন থেকে। বুঝতে পারছি। আমাদের কাহিনী হচ্ছে, আমি রুয়েটে বা অন্যান্য মোস্টলি সব পাবলিকে খুব সম্ভবত ক্লোজ ক্রেডিট আর কি। তো আমরা যে ব্যাচ আল্লাহর নামে ঢুকি ওই ব্যাচই বের হই। তো আমাদের মধ্যে কোনো ভেজাল নাই আর কি, একদম পিওর আমরা যাই আসি। বাট এখানে তো তোমাদের ওপেন ক্রেডিট না নাকি? না স্যার, আমাদের ক্লোজ ক্রেডিট, বাট আমাদের হচ্ছে মানে সেকশনটা রোটেশন করা যায়, মন মতো চেঞ্জ করা যায়। ড্যাফোডিল ক্লোজ ক্রেডিট না? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। আমি ভাবলাম যে হয়তো বা এখানে ওপেন ক্রেডিট। তোমার সেকশনের মধ্যে আর কি সেকশন ইন্টারচেঞ্জ হয় আর কি তোমাদের? জি স্যার, ওই রেজিস্ট্রেশনের সময় যে কোনো সেকশনে যাইতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাক, তোমাদের যেহেতু মোটামুটি সার্কেল একরকম, তোমাদের এর মধ্যে ঘোরাটোরা কোথাও ঘুরতে টুরছো নাকি? জি শেয়ার জি করতে স্যার, পারো। এই রিসেন্টলি হচ্ছে স্যার রাঙামাটি গেছিলাম। আরে সেই ভাই, সেমিস্টার ব্রেক। কয়দিন স্যার ছিলা? আপনার প্রোফাইল পিকচারটাও তো মেবি রাঙামাটির মনে হচ্ছে স্যার, নাকি? আমার কোন প্রোফাইল পিকচার? যেখানে টাঙ্গুয়ার হাওর। কোনটা এটা? আরে না 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 না, এই যে এই গুগল মিটে এটার কোনো হাওয়ার মাওয়ার না। এটা হচ্ছে আমরা গেছিলাম এই যে 300 ফিটের শেষ মাথায়। এটা হচ্ছে আমার এটা প্রাণের ফ্যাক্টরিতে আমার 1 মাসের ইন্টার্নশিপ ছিল। ওই যে আমাদের করতে হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। তো আর কি ওখানে কি নদী জানি ছিল, তুরাগ নদী, বা তুরাগ নদী তো তোমাদের এখানে হয়। ওখানে যে কি নদী ভুলে গেলাম। তো ওই নদী পার হইতে হইতো ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। তো নদীর ঘাটে তোলা এটা এটা কোনো স্পেশাল কোনো জায়গা না। আমার কাঁধে ব্যাগ, তখন আমি সারাদিন মানে ফ্যাক্টরিতে থেকে ক্লান্ত হয়ে পরে ছবিটা তুলছিলাম। এই আর কি। রাঙামাটিতে আর কেউ কোথায় গেছো? শেয়ার করতে চাইলে শেয়ার করতে আমরা পারো। গেছিলাম স্যার সিলেট, আমি মাঝে রেজার বাসায় যাওয়া হয়েছে মাঝে দিয়ে। খুব ভালো। ট্রেজার বাড়ি কি সিলেট শহরেই?
আমরা সিলেট বলে তো শহরে- শাহপরানের এখানে হ্যাঁ শাহপাড়া ওই আসছে পরে, মানে আমরা আগে চলে গেছি তারপরে আসছে। কি করে গেছিস সিলেটে তখন মানে কি বলে গাড়ির রাস্তা বলে খুবই খারাপ। আমরা কি ট্রেনে করেছিল? গেছি সকালে, আমরা ট্রেনে মানে ফার্স্টে আমরা ব্রাহ্মণবাড়িয়া থাকছি ফ্রেন্ডের আচ্ছা বাসায়। আচ্ছা। ওই দিন রাতে থেকে তারপর সকালে আবার ট্রেনে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে আমার মায়ের নানা বাড়ি, আর আমার মায়ের দাদা বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। তো ব্রাহ্মণবাড়িয়াতে আমার যাওয়াটা হয়েছে আর কি। আর ওই যে আগরতলাতে তো গেছিলাম ওই যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া হয়ে, তো ওটাও ওখানে যাওয়া হয়েছে ভালো। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে কি সিলেটে গেল নাকি? হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া স্টে করছিলাম একটা। আর সবাই তো ব্রাহ্মণবাড়িয়া হয়েই তো আমার সিলেটে যায়, তো সিলেট সুনামগঞ্জ ওইদিকে যায়। স্যার আপনার ফ্যামিলি ট্রিটা এরকম ছড়িয়ে ছিটে সারা বাংলাদেশে? হ্যাঁ, আমার দাদার বাড়ি হচ্ছে দাদার জন্ম হচ্ছে নোয়াখালী, আমার দাদির হচ্ছে বগুড়া। হ্যাঁ, আবার আমার বাবার তো জন্ম ঢাকাতে, আমার মায়ের জন্ম খুলনাতে, আবার মায়ের আবার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, দাদার বাড়ি কিশোরগঞ্জ। তো বেশ আর কি ডাইভার্স। আবার আমার যদি দাদার কথা বলি, মানে আমার গ্র্যান্ডফাদার, দাদার মারা ছিল হচ্ছে খুব সম্ভবত হচ্ছে বার্মিজ আর কি, মায়ানমার থেকে আসছিল। হ্যাঁ, আর হচ্ছে মানে আমার দাদার মানে ছেলের সাইডটা বাংলাদেশি আর কি নর্মাল। তো এই জন্য আমার চেহারার মধ্যে জানি না সামহাও একটা নেপালি